বা তারবিহীন বিদ্যুৎ পরিবহন। এখানে তার ছাড়াই বিদ্যুৎকে এক জায়গা থেকে আরেকটি স্থানান্তর করা হবে। এইখানে আমরা নিকোলা টেসলা কয়েলের মাধ্যমে প্রকল্পটি করার পরিকল্পনা করছি। টেসলা কয়েলে আমরা কিছু পরিবর্তন আনার মাধ্যমে টেসলা কয়েলটি আরও উন্নত করেছি। যেমন টেসলা ইউভি লাইট ব্যবহার করে চার্জ পার্টিকেল তৈরি করা হতো, কিন্তু আমরা এখানে ডিরেক্টলি অল্টারনেটিভ কারেন্ট বাধা প্রয়োগের মাধ্যমে চার্জ পার্টিকেল তৈরি করবো এবং এই চার্জ পার্টিকেলের সাথে পৃথিবীর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে মেনটেন করে আমরা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করব, যার ফলে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করে পৃথিবীর লোয়ার আর্থ অরবিট পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ওয়্যারলেসলি বিদ্যুৎ পাওয়া সম্ভব। যেমন দেখতে পাচ্ছেন এইখানে আমরা এর সাথে একটি প্রোগ্রাম যুক্ত করেছি, যার ফলে এইখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ধরনের শর্ট সার্কিট তৈরি হয় তার ফলে পুরো সিস্টেমের জন্য শাটডাউন হয়। আবার রিসিভার হিসেবে আমরা ব্যবহার করেছি, রিসিভারের সাথে একটি মিটার লাগিয়েছি, যার ফলে যে কী পরিমাণ বিদ্যুৎ দিচ্ছে সেটাও আমরা দেখতে পাই। এভাবে আমরা গোটা প্রজেক্টটি সম্পূর্ণ করেছি, যার ফলে গোটা প্রজেক্টটি খুব ভালোভাবে মেনটেন করতে চেষ্টা করছি। এখানে আমাদের মূল প্রজেক্টের বিষয়বস্তু ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশনের যদি থেকে আমরা ভালোভাবে নজর দিই, তাহলে দেখা যাবে যে গোটা পৃথিবী যদি বলতে পৃথিবীর উপরের দিকে পৃথিবীর দুই প্রান্তে অর্থাৎ পৃথিবীর 180 ডিগ্রির অক্ষাংশ কিংবা দ্রাঘিমাংশে দুইটি যদি আলাদা আলাদা প্রজেক্টের স্থাপন করে এই ধরনের প্রকল্প, তাহলে গোটা পৃথিবীতে একটি হালকা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যদি এরকম আরও বেশি স্থাপন করা হয় তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা আরও বেশি জোরালো হবে এবং এক পর্যায়ে এমন শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যা থেকে আমাদের বিদ্যুৎ পাওয়া সম্ভব। যেমনটা আমাদের করা সম্ভব বলে অনেকেই মনে করেন না, কিন্তু আসলে বিষয়টি যদি আমরা খুঁটিনাটিভাবে বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যায় যে বিষয়টি আসলে সম্ভব। যেমন দেখতে পাচ্ছেন আমরা যদি বড় লাইটটিও জ্বালানোর চেষ্টা করি তাহলে সেটিও জ্বালানো সম্ভব হচ্ছে। এই লাইটগুলো সাধারণত 220 ভোল্টের হয়ে থাকে। আবার এইখানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশে প্রতি 1 ঘন্টা পরপর গণনা করা হয় যে দেশে কী পরিমাণ বিদ্যুৎ লাগছে এবং কী পরিমাণ বিদ্যুৎ আগামী 1 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের এইখানে প্রোগ্রামের মাধ্যমে সেটি প্রতি মিনিটে মিনিটে করা হবে, যেটি আমি এখন আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রজেক্টের সাথে একটা কানেক্ট রয়েছে, কত সেকেন্ডে কত অ্যাম্পিয়ারের কতখানি কী সব লাগছে সেটি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এটি মূলত আমাদের প্রকল্পের বেশ কিছু দিক। আবার এই প্রকল্পটি যদি আমরা অন্যভাবে দেখি তাহলে এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশের সুরক্ষা আরও বেশি উন্নত করা যাবে। কারণ যদি আমাদের দেশের গুরুত্বপূর্ণ ভবনগুলোতে যদি কোনো সময় পাওয়ার কাট হয় বা বিচ্ছিন্ন হয়, তাহলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে অনেক দিক থেকে আমাদের দেশ পিছিয়ে পড়ে, যেহেতু সেগুলো গুরুত্বপূর্ণ বিল্ডিং হয়। কিন্তু ওয়্যারলেসলি পড়ার কারণে সেখানে বিচ্ছিন্ন ঘটলেও মাত্র মুহূর্তের মাধ্যমে আমরা সেই যন্ত্রাংশকে সারিয়ে ফেলতে পারবো কোনো ধরনের শর্ট সার্কিট ছাড়া। যেহেতু আমাদের যন্ত্রাংশটি শর্ট সার্কিট হয় সেটা শাটডাউন হয়ে যায়, এটাকে আমাদের সকল জায়গায় সুবিধাজনক হিসেবে ব্যবহার করবো। আশা করি বুঝতে পেরেছি। ওয়েলকাম টু আওয়ার স্মার্ট ভিলেজ। একটা অর্ডিনারি ভিলেজ তখনই স্মার্ট ভিলেজে পরিণত হয় যখন তাদের প্রযুক্তির ছোঁয়া পড়ে। আমাদের ভিলেজের গেট থেকে শুরু করে সব জায়গায় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের স্মার্ট ভিলেজ অপরিহার্য। এই স্মার্ট ভিলেজ বলতে আমরা কি বুঝি? স্মার্ট বলতে আমরা বুঝি সব কাজগুলো স্মার্টলি পেপারলেসভাবে আমরা করব। এই জন্য আমাদের চাই শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা। আমরা শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা করার জন্য দিয়েছি গ্রামের পাশে একটি টাওয়ার। এই টাওয়ার থেকে তারা শক্তিশালী নেটওয়ার্ক পাবে এবং সেখান থেকে তারা সহজেই যোগাযোগ করতে পারবে। এবং এই টাওয়ারে একটু অপকারিত হলে একটি ক্ষতিকর রশ্মি প্রতিফলিত করে। এই ক্ষতিকর রশ্মি যেন প্রতিফলিত না করতে পারে, এই জন্য আমরা এর চারপাশে অনেকগুলো গাছ লাগাবো। এই গাছ লাগানোর ফলে এই টাওয়ার থেকে যেই ক্ষতিকর রশ্মি প্রতিফলিত হবে এই গাছগুলো সেটি শোষণ করে নেবে। এরপরে আমরা আমাদের গেটে দিয়েছি পাঞ্চ মেশিন। কী হবে, গ্রামে যখন কোনো আগন্তুক বা পর্যটক আসবে তখন সে তার আঙুলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেরিফাইয়ের মাধ্যমে এই গ্রামে প্রবেশ করবে এবং এভাবে এই গ্রামটি সন্ত্রাসমুক্ত থাকবে। এরপরে আপনি জানেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলেছেন প্রত্যেক গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক দেওয়া। এই জন্য আমরা আমাদের গ্রামে একটা কমিউনিটি ক্লিনিক দিয়েছি এবং কমিউনিটি ক্লিনিকের আগে আমরা একটা স্যানিটেশন গেট দিয়েছি। আমরা যে শুধু স্যানিটেশন গেট করোনা ভাইরাস চলাকালীন ব্যবহার করবো এমন না, আমরা সবসময় স্যানিটেশন গেট ব্যবহার করবো, কারণ জীবাণু আমাদের সাথে সবসময় থাকে, আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না। এই জীবাণু যাতে আমাদের আক্রান্ত না করতে পারে এজন্য আমরা স্যানিটেশন গেট ব্যবহার করব এবং এভাবে সকলে একটা সুস্থ গ্রাম তৈরি করব। এরপরে গ্রামের রাস্তাগুলো কিন্তু আগের মতো কাঁচা রাস্তা নেই। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে বর্তমানে গ্রামেও পাকা রাস্তা তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন পাকা রাস্তার পাশে প্রত্যেক জায়গায় অটো সোলার স্ট্রিট ল্যাম্প দেওয়া হয়েছে। এই ল্যাম্পগুলোর দিনের বেলা সূর্যের আলো গ্রহণ করে চার্জ হবে এবং
সেন্সার থাকার ফলে রাতের বেলা এগুলো অটোমেটিকলি জ্বলে উঠবে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্পূর্ণ গ্রামে বৈদ্যুতিক সংযোগ দেওয়া রয়েছে, কিন্তু কোথাও বৈদ্যুতিক তার বা বৈদ্যুতিক খুঁটি দেওয়া নেই। এর কারণ হলো আমরা এখানে আন্ডারগ্রাউন্ড কেবল ইউজ করেছি। বৈদ্যুতিক তার বা খুঁটি দেওয়ার ফলে এমন এমন জায়গা দিয়ে সেগুলো যেখানে বহুতল বিল্ডিং বানানো সম্ভব ছিল, আবার অনেক সময় শোনা যায় যে বৈদ্যুতিক তারের কারণে অনেক জায়গায় দুর্ঘটনা ঘটেছে বা আগুন লেগেছে, কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল দেওয়ার ফলে এগুলো দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই। আর যেগুলো জায়গা দিয়ে বহুতল বিল্ডিং বানানো সম্ভব হতো না, সেখানে এখন বহুতল ভবন বানানো সম্ভব হবে। আপনারা জানেন যে বর্তমানে যেগুলো ডিজিটাল সেবাগুলো চালু হয়েছে, এই সেবাগুলো আমরা বিভিন্ন ব্যানার বানিয়ে সেগুলো রাস্তার মোড়ে মোড়ে গ্রামের বিভিন্ন জায়গায় আমরা টাঙিয়ে দেবো, যাতে সহজেই গ্রামবাসীরা সেই ডিজিটাল তথ্য সেবাগুলো পেতে পারে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্নফিল্ডে যে সূর্যের 100% আলোটা পড়ে সেটা উদ্ভিদের জন্য ক্ষতিকর। এজন্য এখান থেকে যে 50% আলোটা ব্যবহার করবে তা আমাদের যে 50% ওদের জন্য ক্ষতিকর থাকবে, সেটি এই সোলার প্যানেল শোষণ করে এই পাওয়ার হাউসে বিদ্যুৎ হিসেবে জমা রাখবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে একটি গরুর খামার। এই গরুর খামার থেকে আমরা যে গোবরটা পাবো এটা আমরা বায়োগ্যাস হিসেবে ব্যবহার করব এবং সারা গ্রামে সাপ্লাই করবো। আপনারা জানেন যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস খুবই সীমিত। এই সীমিত গ্যাস দিয়ে সকলের চাহিদা পূরণ করা সম্ভব নয়। এজন্য আমরা এই এলপিজি গ্যাসের বিকল্প হিসেবে বায়োগ্যাস ব্যবহার করব এবং এই বায়োগ্যাস ব্যবহার করার চাহিদা পূরণ করার পর যে অতিরিক্তটা থাকবে সেটি আমরা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করব এবং সেই বিদ্যুৎ পাওয়ার হাউসে জমা রাখবো এবং সেই পাওয়ার হাউস থেকে আমরা গ্রামে সাপ্লাই করব। এছাড়াও শিশুদের মানসম্মত শিক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে গ্রামে দেওয়া হয়েছে একটি প্রাইমারি স্কুল। এছাড়াও দেখতে পাচ্ছেন সিসমোগ্রাফ হলো মূলত ভূমিকম্প নির্ণয়ের মেশিন। যখন গ্রামে ভূমিকম্প হবে তখন সিসমোগ্রাফ ভূমিকম্পটা নির্ণয় করবে এবং যখন ভূমিকম্প নির্ণয় করা হবে সেখানে একটা অ্যালার্ম বাজবে। গ্রামবাসীরা অ্যালার্ম শুনে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে পারবে, যার ফলে জানমালের ক্ষতি আগের চেয়ে অনেকটাই কমানো সম্ভব হচ্ছে। এছাড়াও গ্রামে ইউজ করা হয়েছে ডাস্টবিন। এই ডাস্টবিনে পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলো আলাদা করা হয়েছে, কারণ যেগুলো পচনশীল বর্জ্য সেগুলো দিয়ে আমরা জমিতে ব্যবহার করার জন্য জৈব সার তৈরি করতে পারবো। আর যেগুলো অপচনশীল যেমন প্লাস্টিক, পলিথিন, সেগুলো পুড়িয়ে আমরা ডিজেল, মোবিল, অকটেন এগুলো তৈরি করতে পারবো। আপনারা এখানে আরও একটি বিশেষ জিনিস লক্ষ্য করলে দেখবেন আমরা জমিতে কোনো পাইপ বা ড্রেন ব্যবহার করি না। আমরা যেগুলো ড্রেন ব্যবহার করছি সেগুলো আন্ডারগ্রাউন্ড ড্রেন ব্যবহার করছি। এই ড্রেন ব্যবহার করলে উপর দিয়ে মাটির উপর দিয়ে ড্রেন ব্যবহার করলে কী হবে, আমাদের জায়গা নষ্ট হবে। এই জায়গা যাতে নষ্ট না হয় এজন্য আমরা আন্ডারগ্রাউন্ড ড্রেন ব্যবহার করেছি, যাতে সহজে আমরা জমিতে সেচ দিতে পারি। এরপরে আপনি জমির পাশে দেখতে পাচ্ছেন ল্যান্ড অফিসের কাছে এগুলো জমি বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবে। জমির যে পিএইচ মাত্রাটা রয়েছে এই ল্যান্ড অফিস সেটি পিএইচ মাত্রাটি মেপে দিবে। এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাস্টবিন। এই ডাস্টবিনে আমরা দুই ধরনের বস্তু রাখবো, একটি হলো পচনশীল এবং অন্যটি হলো অপচনশীল যেগুলো বস্তু থাকবে সেগুলোকে আমরা ডিজেল, পেট্রোল ইত্যাদিতে রূপান্তরিত করবো এবং যে পচনশীল দ্রব্যটা থাকবে সেটা আমরা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করবো। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ঘর বাড়িগুলো কিন্তু ইট দিয়ে তৈরি করা হয়নি। যে লেখা আছে বিল্ড উইথ ব্লকস। ইট তৈরি করতে হলে আমাদের কী করতে হয়, সেগুলো ভাটায় পোড়াতে হয় এবং ইট পোড়ানোর সময় যেগুলো উৎপন্ন হয় সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড গ্যাসগুলো অত্যন্ত ক্ষতিকর, যা আমাদের যা পরিবেশ দূষণ করে এবং পরিবেশকে উষ্ণ করে তোলে। কিন্তু যখন আমরা ব্লক দিয়ে ঘরবাড়ি তৈরি করবো, ব্লক তৈরি হয় সিমেন্ট, বালি এবং পাথর দিয়ে, সেখানে কোনো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে না, যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে না। তাই আমরা পরিবেশ দূষণ না করে এখন ব্লকের মাধ্যমে ঘরবাড়ি তৈরি করতে পারছি। তাই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমাদের স্মার্ট ভিলেজ গড়া একান্তই অপরিহার্য। আজকে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইনোভেশন প্রজেক্ট ইউজিং মডার্ন সায়েন্স। তো আজকের এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের বর্তমান বিশ্বের যে বড় বড় সমস্যাগুলো, যেমন বিদ্যুৎ সংকট, খাদ্যের সংকট, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা এবং পরিবেশ দূষণ যেমন বায়ু দূষণ কিংবা পানি দূষণ, এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। তো আমাদের প্রজেক্টে একটি ইন্ডাস্ট্রিয়াল সাইট রয়েছে, একটি হাইড্রো ইলেকট্রিসিটি কিংবা জলবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। আমরা রোড সাইডে দেখতে পাচ্ছেন লিকুইড ট্রি এবং ট্রাফিক টারবাইন নামক দুইটি নতুন প্রজেক্ট যুক্ত করেছি। একটি মডেল হোম অর্থাৎ আধুনিক বাড়ি, একটি মডেল হসপিটাল এবং একটি বিদ্যালয় রেখেছি। তো ফার্স্টে আমি ইন্ডাস্ট্রি সাইডে আসছি। আমরা জানি বর্তমান বাংলাদেশ সহ আমাদের পুরো বিশ্বে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি নির্মাণ করা হচ্ছে এবং বর্তমানে পুরো বিশ্বে প্রায় অধিকাংশ শিল্প নির্ভর হয়ে যাচ্ছে। তো অবশ্যই ইন্ডাস্ট্রি আমাদের জন্য অপরিহার্য। কিন্তু দেখেন ইন্ডাস্ট্রি থেকে যে কালো ধোঁয়াগুলো নির্গত হয় সেইগুলো কিন্তু আমাদের পরিবেশের বায়ুকে প্রচুর পরিমাণে দূষিত করে। ইভেন কালো ধোঁয়ার মধ্যে যে কার্বন ডাই অক্সাইড, এটা আরও বেশি ক্ষতিকর আমাদের জন্য। তো আমরা এখানে করেছি কি, এই কার্বন ডাই অক্সাইড সহ আরও যে অন্যান্য ক্ষতিকর গ্যাসগুলো, এই কালো ধোঁয়াগুলোকে বায়ুতে নির্গত হতে না দিয়ে আমরা এটিকে একটি পাইপ লাইনের মাধ্যমে সংযুক্ত করে কার্বন ডাই অক্সাইড স্টোরেজ কন্টেইনারে সংরক্ষণ করেছি এবং এই পাইপগুলোকে আমরা গেট ভালভ দ্বারা সংযুক্ত করব, যাতে করে আমরা কার্বন ডাই অক্সাইড সহ গ্যাসের গতিগুলো মনিটর করতে পারি।
কার্বন ডাইঅক্সাইড স্টোরেজ কন্টেইনার থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে দুইভাবে সংরক্ষণ করব। একটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ ড্রাই আইস হিসাবে, এবং আরেকটা হচ্ছে জলীয় কার্বন ডাইঅক্সাইড। তো কঠিন কার্বন ডাইঅক্সাইড হিসেবে সংরক্ষণ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো এখানে -40°C তাপমাত্রায় 1000 প্যাসকেল চাপ প্রয়োগ করতে হবে। ফলে এটি ড্রাই আইসে পরিণত হবে এবং পরবর্তীতে এটি আমাদের রড সিমেন্ট কারখানার কাঁচামাল হিসাবে আমরা ইউজ করতে পারবো। এবং জলীয় কার্বন ডাইঅক্সাইড হিসাবে সংরক্ষণ করার কারণটা হচ্ছে এই যে আমাদের ইন্ডাস্ট্রি এরিয়া, আমরা জানি এটা প্রচুর রিস্কি হয়, যে কোনো সময় আগুন লাগার সম্ভাবনা থাকে। তো যদি কোথাও কখনো ন্যূনতম আগুনের সূত্রপাত দেখা যায়, তাহলে আমরা এখান থেকে অটো সেন্সরের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা সাপ্লাই দিব এবং এই আগুনের উচ্চটা নিভায় যাবে। ফলে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যাচ্ছে। এরপর আমাদের এখানে রয়েছে একটি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা জানি ইন্ডাস্ট্রি থেকে কিন্তু কালো ধোঁয়ার সাথে সাথে অনেক দূষিত তরলও নির্গত হয় এবং অধিকাংশ সময় দেখা যায় যে কর্তৃপক্ষ এই তরলগুলো যেহেতু ইন্ডাস্ট্রি এরিয়াগুলো অধিকাংশ নদীর ধারে নির্মাণ করা হচ্ছে, নদীর সাথে তাদের সাথে কানেক্টেড করে দেয়। ফলে নদীর পানি দূষিত হয় এবং নদীর যে মাছ সেগুলো মারা যাচ্ছে, পানি দূষণ হচ্ছে। তো এই দূষিত তরলগুলোকে আমরা পানিতে কানেক্টেড না করে একটি পাইপ লাইন মাধ্যমে একটি কন্টেইনারে নিয়ে আসবো এবং